পড়ছিলাম তোমার নামে লেখা চিঠি, কলমে নওরিন মুনতাহা হিয়া। পর্ব সংখ্যা 10। অরণ্যর কথার মানে ইনায়া বুঝতে পারে না। এই মানুষটার মাথায় কখন যে কি চলে সেটা কেউই জানে না। আদালতে জজ এসে পড়ে। অরণ্য চোখ দিয়ে ইশারা দেয় ইনায়াকে মনোযোগ দিতে। ইনায়া নিজের চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে, এরপর সামনের দিকে তাকিয়ে থাকে। আদালতে জজ তার কাজ শুরু করে দেয়। উনি উকিলকে তার বক্তব্য আদালতের সকলের সামনে বলতে বলে। যেহেতু ইনায়ের পক্ষে কোনো উকিল ঠিক করা হয়নি, তাই একজন উকিলই বলবে। ইনায়া মনে ভয় করছে, কারণ তার কোনো উকিল নেই, আর উকিল ছাড়া তার পক্ষে কথা কে বলবে। আর সব প্রমাণ ইনায়ের বিরুদ্ধে, ওর হার নিশ্চিত। ইনায়ের শরীর কাঁপতে থাকে, মনের মধ্যে হাজারো ভয় বাসা বাঁধে। কিন্তু অরণ্য শান্ত হয়ে বসে আছে, তার মুখে হাসি স্পষ্ট ফুটে উঠেছে। অরণ্যকে দেখে মনে হচ্ছে সে কোনো আদালতে না, বরং কোথাও বেড়াতে এসেছে। ইনায়া অরণ্যর এমন ব্যবহার দেখে অবাক হয়ে যায়। তাহলে কি অরণ্য চায় ইনায়ার শাস্তি হোক? খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলার যে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, তার পিছনে অরণ্যর কোনো ভূমিকা আছে কি? অরণ্য ইনায়াকে শত্রু মনে করে, তার জন্য কি অরণ্য ইনায়ার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে? ইনায়া অরণ্যর চেহারার দিকে তাকিয়ে এসব কথা ভেবে যাচ্ছে। হঠাৎ করে অরণ্যর চোখ যায় ইনায়ের দিকে। ইনায়াকে এমন করে তাকিয়ে থাকতে দেখে অরণ্য হাসি মুখে বলে, ইনায়া, আমি জানি আমি অনেক সুদর্শন, আর আপনি আমার বিবাহিত স্ত্রী, তাই বলে কি এইরকম করে আমার দিকে তাকিয়ে থাকবেন? নিজের বরকে এমন করে নজর দিতে হয় না, ইনায়া পরে শরীর খারাপ করতে পারে। অরণ্যর এমন কথা শুনে ইনায়া নিজের চোখ অরণ্যর থেকে সরিয়ে নেয়। ইনায়া জানে না এই ঘটনার পিছনে আসল অপরাধীকে, আর ইনায়ের সাথে কে এমন করেছে। কিন্তু অরণ্য তার সাথে এমন করতে পারে তা ইনায়ার বিশ্বাস হচ্ছে না। অরণ্য তার শত্রু হতে পারে, কিন্তু অরণ্য এত খারাপ মানুষ না যে ইনায়ের সাথে এমন কিছু করবে। উকিল ইনায়ের বিরুদ্ধে কথা বলা শুরু করে দিয়েছে, যার জন্য ইনায়া উকিলের কথায় মনোযোগ দেয়। উকিল টেবিল থেকে কিছু কাগজ নিজের হাতে তুলে নেয়, এরপর উঠে দাঁড়িয়ে জর্জের সামনে আসে। উকিল বলে, মাননীয় আদালত, মিসেস ইনায়া একজন খুনি। বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কোম্পানির এমডি হলেন মিসেস ইনায়া চৌধুরী। এসএস কোম্পানির বিভিন্ন ধরনের খাবার তৈরি করে বিক্রি করে। খাবারের মান উন্নত করার জন্য তারা খাবারে বিভিন্ন ধরনের বিষাক্ত রাসায়নিক পদার্থ মিক্স করে। উকিলের কথা শুনে ইনায়ার ভয় করছে। অরণ্য বুঝতে পারে ইনায়ের মনের অবস্থা। ইনায়ের মনে ভরসা জাগাতে অরণ্য ওর হাত শক্ত করে ধরে। নিজের হাতে কোনো পুরুষের টাচ পেয়ে ইনায়া চমকে যায়। হাতের দিকে তাকিয়ে দেখে অরণ্য ওর হাত ধরে আছে। অরণ্য শান্ত স্বরে বলে, ইনায়া, শান্ত হয়ে যান। জীবনে যে কোনো পরিস্থিতিতে শান্ত হয়ে মনের সাহস নিয়ে সমাধান করা উচিত। আপনার দ্বারা যদি কোনো অন্যায় না হয়, তাহলে তার শাস্তি আপনার কখনোই হবে না। অরণ্যর কথা শুনে ইনায়ের মনে সাহস আসে। সে শান্ত হয়ে উকিলের কথা শুনতে থাকে। উকিল নিজের কথা আবার শুরু করে দেয়। এসএস কোম্পানি নিজের লোভের কারণে খাবারে এমন বিষাক্ত পদার্থ ব্যবহার করে, যার ফলে এই খাবার খেয়ে অনেক মানুষ অসুস্থ হয়ে হাসপাতালে অ্যাডমিট হয়েছে। আর এর মধ্যে প্রায় 20 জন মানুষ মারা গেছে, যার জন্য দায়ী মিসেস ইনায়া চৌধুরী এবং তার কোম্পানির খাবার। উকিল নিজের হাতে রাখা কাগজ জজের সামনে দেয়। এরপর ইনায়ের বিরুদ্ধে আরও অনেক কথা বলে। জজ কাগজের দিকে ভালো করে দেখে, এরপর সে সামনে বসা অরণ্যের দিকে তাকায়। অরণ্য নিজের চোখ দিয়ে জজকে ইশারা দেয়। সেই ইশারা অনুসরণ করে জজ মাথা নাড়ায়। অরণ্য আর জজ একে অপরের ইশারার বিষয়টা ইনায়া খেয়াল করে। ইনায়া বলে, আপনি জজকে ইশারা দিয়ে কী বলছেন? সত্যি করে বললেন অরণ্য, আপনার মনে কি চলছে? শুনুন ইনায়া, এত বেশি অরণ্যর মনের কথা জানার আগ্রহ প্রকাশ করবেন না। দেখা যাবে এই অরণ্যর মনের ঠিকানা জেনে আপনিও প্রেমে পড়ে যাবেন। এই ইনায়া আপনার প্রেমে পড়বে? অসম্ভব। আর আপনার মনের ঠিকানা জানার কোনো আগ্রহ আমার নেই। জঘন্য পুরুষ মানুষ একটা। ইনায়ার কথা শুনে অরণ্য শব্দ করে হাসে, এরপর জজের দিকে তাকায়। জজ বলে, মিসেস ইনায়া এসএস কোম্পানির মালিক, যার স্পষ্ট প্রমাণ এই কাগজ। কিন্তু এই কাগজে মালিক হিসেবে ইনায়ের নাম থাকলেও কোম্পানির কাগজে ওনার কোনো সাইন বা নাম নেই। আর ব্যাংক অ্যাকাউন্ট ভালো করে দেখলে বোঝা যায় মিসেস ইনায়ের অ্যাকাউন্টে নতুন করে টাকা আসেনি। আপনি এই বিষয়ে কি বলতে চান? জজের কথা শুনে উকিল বুঝতে পারে না সে কি বলবে। অরণ্য আদালতে বসে থাকতে বেশ মজা লাগছে।
উকিল বলে, কিন্তু স্যার, মিসেস ইনায়ার কোম্পানিই তো এটা, কিন্তু কাগজে ইনায়ের কোনো সাইন নেই। তাহলে এই খাবারে যে ইনায়া বিষ মিশিয়েছে তার কোনো প্রমাণ কি আছে? জজের কথা শুনে ইনায়ের মন একটু শান্ত হয়। জজ আবার বলে, মিসেস ইনায়া এসএস কোম্পানির মালিক কিনা তা সঠিক জানা যায়নি, তবে এসএস কোম্পানির খাবার খেয়ে অনেক মানুষ মারা গেছে, যার জন্য ওনাকে শাস্তি অবশ্যই পেতে হবে। ইনায়া চৌধুরীকে 3 মাসের সময় দেওয়া হলো। যদি এই 3 মাসের মধ্যে নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রমাণ করতে পারেন তাহলে ওনার বিরুদ্ধে সকল শাস্তি মাফ করা হবে, কিন্তু যদি উনি না করতে পারেন তাহলে ওনাকে বন্দি করা হবে এবং ফাঁসির আদেশও দেওয়া হতে পারে। জজের কথা শুনে ইনায়ার মনে শান্তি পায়, কিন্তু ফাঁসির কথা শুনে আবার তার ভয় করে। ইনায়া জানে না এসএস কোম্পানির আসল মালিক কে, আর তার বিরুদ্ধে এই ষড়যন্ত্র কে করেছে। তাহলে সে কি করে নিজেকে নির্দোষ প্রমাণ করবে? যদি 3 মাসের মধ্যে আসল অপরাধীকে ধরতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে? জজ নিজের সিদ্ধান্ত সবাইকে জানিয়ে চেয়ার ছেড়ে উঠে চলে যান, কিন্তু ইনায়া এখনও বসে আছে স্থির হয়ে। অরণ্য পাশ থেকে ইনায়ের দিকে তাকিয়ে চলে যায়। অরণ্য উঠে দাঁড়িয়ে জর্জের কেবিনের দিকে চলে যায়। জজ সেখানে অপেক্ষা করছিল তার জন্যই। অরণ্য বলে, জজ সাহেব, দারুণ সিদ্ধান্ত নিয়েছেন আপনি, কিন্তু 3 মাস পর যদি ইনায়া সব প্রমাণ করতে না পারে তাহলে কি তার ফাঁসি হয়ে যাবে? দেখেন মিস্টার অরণ্য, আমার কাছে এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ইনায়া নির্দোষ সেটা আমি জানি, কিন্তু সকল প্রমাণ এখন ওর বিরুদ্ধে। যদি ওর কোনো শাস্তি না দেওয়ার কথা বলা হতো তাহলে সেটা নিয়ে সকলের মনে সন্দেহ জাগত। সাংবাদিক সহ প্রায় সকলেই ইনায়াকে দোষ দিত। কথাটা ঠিক বলেছেন। এখন দেখা যাক 3 মাস পর কি হয়। এসএস কোম্পানির আসল মালিক কে, তার পরিচয় অবশ্যই জানতে হবে আমাকে। অরণ্য আর জজ অনেক সময় কথা বলে। এরপর অরণ্য আবার ফিরে আসে ইনায়ের কাছে। অরণ্য ইনায়ের কাঁধে হাত রাখে আর বলে, ইনায়া, আমাদের বাড়ি ফিরে যেতে হবে, চলুন। অরণ্যর কথা শুনে ইনায়া নিজের জগৎ থেকে বের হয়ে আসে। এরপর উঠে দাঁড়িয়ে অরণ্যর দিকে তাকায়। অরণ্য তাকে চোখের ইশারা দিয়ে বাইরে যেতে বলে। ইনায়াও তাই করে। আদালতের বাইরে সাংবাদিকদের ভিড় জমে গেছে, যেখানে সকলে ইনায়াকে বিভিন্ন কথা জিজ্ঞেস করে যাচ্ছে। ইনায়ার ভালো লাগছে না এইসব। বিনা দোষে তাকে অপরাধী হতে হচ্ছে। অরণ্য ইনায়াকে গাড়িতে উঠিয়ে বাসায় আসে। এরপর তারা আদালত থেকে বাড়িতে চলে আসে। ইনায়া রুমে আসে, কিন্তু তার মনে কোনো আনন্দ নেই। তার শুধু ভয় করছে। অরণ্য হয়তো বুঝতে পারে ইনায়ার মনের অবস্থা। অরণ্য বলে, ইনায়া, যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি। অরণ্যর কথা শুনে ইনায়া ওয়াশরুমে চলে যায়। এরপর অরণ্য নিচে এসে ইনায়ের জন্য খাবার নিয়ে যায়। ইনায়া ফ্রেশ হয়ে এসে আয়নার সামনে দাঁড়ায়। তার শরীরে অনেক জায়গায় ক্ষত হয়ে আছে। জেলে যাওয়ার পর তাকে আর কোনো পোশাক দেওয়া হয়নি, তাই সেদিনের বৌভাতের কাপড়টি সে পরেছিল। ভারী গয়নার কারণে তার শরীরে অনেক জায়গায় ক্ষত হয়ে গেছে।